আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা রোল কল করি। আজকে তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, আর ফার্স্ট পেপারে আমরা নিট বিক্রয়টা শিখেছিলাম, চূড়ান্ত হিসাবে আলোচনা করছিলাম আমরা এই ক্লাসে। আর একটা নিট বিক্রয় আমি তোমাদেরকে বের করে দিয়েছিলাম এবং সম্ভবত আরো 2টা নিট বিক্রয় তোমাদেরকে আমি বের করতে বাসার কাজ দিয়েছিলাম। আর এও বলেছিলাম যে নিট বিক্রয়টা বের হয়ে গেলে তোমরা ওখান থেকে পারলে একটা ভ্যাটও বের করবে, বিক্রয় ভ্যাট, কি তাই না? জি স্যার। 301 প্রেজেন্ট স্যার। আদিবা, তুমি কি বাড়ি কাজ করেছো? জি স্যার। তুমি 2 নম্বর অঙ্কটার একটা ছবি দাও। ওকে স্যার। 2 নম্বর অঙ্কের ছবি দাও। 302 3 প্রেজেন্ট স্যার। 4 প্রেজেন্ট স্যার। 5 প্রেজেন্ট স্যার। রিয়া, তুমি কি বাড়ি কাজটা করেছো? না স্যার, আমি করতে পারিনি। 306 প্রেজেন্ট স্যার। 307 প্রেজেন্ট স্যার। 308 প্রেজেন্ট স্যার। নেহা, তুমি কি বাড়ি কাজটা করেছো? না স্যার। 309 প্রেজেন্ট স্যার। 310 311 প্রেজেন্ট স্যার। সামিরা, তুমি কি বাড়ি কাজটা করেছো? না স্যার। 312 313 14 15 প্রেজেন্ট স্যার। স্যার 14। কনামনি, তুমি কি বাড়ি কাজ করেছো? কনামনি বাড়ি কাজ করেছো? জি স্যার। করেছো? তাহলে তুমি 3 নম্বর অঙ্কটা দাও। আচ্ছা স্যার। 315 প্রেজেন্ট স্যার। 16 17 প্রেজেন্ট স্যার। 18 প্রেজেন্ট স্যার। 19 প্রেজেন্ট স্যার। 20 প্রেজেন্ট স্যার। 21 প্রেজেন্ট স্যার। 22 প্রেজেন্ট স্যার। 23 প্রেজেন্ট স্যার। 24 প্রেজেন্ট স্যার। 25 প্রেজেন্ট স্যার। 26 প্রেজেন্ট স্যার। 27 প্রেজেন্ট স্যার। 28 প্রেজেন্ট স্যার। 29 প্রেজেন্ট স্যার। 30 প্রেজেন্ট স্যার। 31 প্রেজেন্ট স্যার। 32 নাই 33 33 প্রেজেন্ট স্যার। 34 প্রেজেন্ট স্যার। 35 36 প্রেজেন্ট স্যার। 37 38 প্রেজেন্ট স্যার। 39 40 প্রেজেন্ট স্যার। 39। 40 নাই? জি স্যার। স্যার 40 আছে। 40 আছে।
41, Present, sir. 42, Present, sir. 43, Present, sir. 44, 45, Present, sir. 46, Present, sir. 47, 48, Present, sir. 49, 50, Present, sir. Present, sir. কত দুজন দিলে যে 49, sir. আচ্ছা 51, Present, sir. 52, Present, sir. 54, Present, sir. ভালো আজকে তোমরা অনেকেই উপস্থিত স্যার 310 আছে। ও সুমা আসছো স্যার 310 আমরা আজকে অনেকেই উপস্থিত ভেরি গুড তো আর কেউ আছো পরে এসছো আর কেউ 312 13 এদের কেউ নাই 15 15 তো দিয়েছি 16 নাই 37 নাই কত 315. হ্যাঁ 15 আছো আমি ভুল করে বলেছিলাম ব্যাস তাহলে ঠিক আছে এবার আমরা আমাদের পড়ালেখায় আসি দেখো আমি আদিবাকে বলেছিলাম আমি 2 নম্বর অঙ্কটা দেওয়ার জন্য আগে কোশ্চেনটা একটু দেখে নাও সবাই 2 নম্বর অঙ্কের কোশ্চেনটা একটু দেখে নাও আমরা গতদিন বিশদ আয় বিবরণীর 1 নম্বর যে পয়েন্টটা ছিল আমাদের নিট বিক্রয় কিভাবে নিট বিক্রয় বের করতে হয় আর নিট বিক্রয় বের করার জন্য কোন কোন আইটেম সমন্বয় করতে হয় আর এই বিক্রয়ের ভিতরে যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে সেখান থেকে কিভাবে ভ্যাটটা বের করতে হয় আমরা এই জিনিসটা শিখছিলাম এই 1 নাম্বার পয়েন্টের যত রকমের আইটেম আছে সব যদি আমরা শিখে ফেলি যে কোনো প্রকারের সৃজনশীল পরীক্ষায় অ্যান্সার করতে আমাদের কোনো কষ্ট হবে না তো চলো আমরা নিট বিক্রয়টা শিখেছিলাম যখন 1 নাম্বার অঙ্কটা আমি করে দিয়েছিলাম তোমাদের এখন আমরা 2 নম্বর অঙ্কটা একটু করি দুই নাম্বার অঙ্কটা একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের যে প্রশ্নের মধ্যে ছিল বিক্রয় ফেরত তোমরা জানো বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যায় আর এই যে কারবারি বার্তাটা আমি বলেছিলাম যে ভ্যাট ধরার সময় তোমরা কারবারি বার্তা বাদ না দিয়েই ভ্যাটটা ধরবা ভ্যাট বাদ দেওয়ার পরে বা ভ্যাট ধরার পর তারপর তোমরা কারবারি বার্তা বাদ দিতে পারবা কিন্তু কমিশন প্রদান এটা বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত নয় বিজ্ঞাপন খরচটাও বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত নয় সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা এই ঘটনাটাও আমাদের বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত নয় এর মধ্যে 5,000 টাকায় বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত আছে যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি আমি দেখব আদিবা এই সমন্বয়টাকে কিছু করেছে কিনা বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় করা হয়েছে 10,000 টাকা যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এবং যার ক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা আমি দেখবো আদিবাও এটা ঠিক মতো করতে পেরেছে কিনা নিট বিক্রয়ের পরিমাণ বের কর তোমরা বুঝতেই পারছো যে আমরা যে প্র্যাকটিসটা এখন করছি তা কেবলমাত্র নিট বিক্রয়টা বের করার জন্য যদি আদিবার অঙ্কটা ঠিক হয় আর যেহেতু তোমরা 2 নম্বর কোশ্চেনের স্ক্রিনশটটা আগেই নিয়েছো তাহলে অবশ্যই এটার সলিউশনটা তোমরা আদিবার কাছ থেকে দেখে নিবা বা তুলে নিবা আমি আদিবার অঙ্কটা বের করছি এটা করামনির অঙ্ক এটা হচ্ছে আদিবার তোমরা দেখো আদিবা যেভাবে ক্যালকুলেশনটা করেছে ও বিক্রয় লিখেছে
80,000 টাকা, সেখান থেকে বাদ দিয়েছে বিক্রয় ফেরত, বাদ দিয়েছে বিক্রয় ফেরত 3,000 টাকা, হয়েছে 77,000 টাকা। বাদ দিয়েছে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় 10,000 টাকা। ঠিক আছে, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য যদি কেউ বিক্রয়ের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে, তাহলে এটা বিক্রয় না হওয়া পর্যন্ত এটাকে বিক্রয় হিসেবে গণ্য করা যায় না, তাই এটাকে বিক্রয় থেকে বাদ দিতে হয়। মনে রেখো, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, এই কথাটার মানে হলো যে আমি তোমার কাছ থেকে মাল নিয়েছি, আদিবার কাছ থেকে আমি মাল নিয়েছি জনগণের কাছে বিক্রয় করার জন্য খুচরা মূল্যে, কিন্তু যদি আমি আদিবার এই মালগুলো জনগণের কাছে বিক্রয় করতে না পারি, তাহলে আমি এই মালগুলোকে আবার আদিবার কাছে ফেরত দিয়ে দিব। এই শর্তে আদিবা আমার কাছে যে মালগুলো বিক্রয় করেছে তাকে আদিবা বিক্রয় হিসেবে গণ্য করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এগুলো আমি বিক্রয় হিসেবে নিশ্চিত তাকে না দিচ্ছি। তো এই কারণে বিক্রয় অথবা ফেরত শর্তে যদি কখনো পণ্য বিক্রয় করা হয়, তাহলে সেটা অবশ্যই বিক্রয় থেকে বাদ দিতে হয়, এবং তাই আদিবাও এখান থেকে বাদ দিয়েছে। তাহলে হয়েছে 67,000 টাকা। ঠিক আছে, আর এখান থেকে বাদ বিক্রয় ভ্যাট। হ্যাঁ, এবার আমরা 67,000 উপর বিক্রয় ভ্যাটটা ধরবো। আমি বলেছিলাম যে কারবারি বাট্টাটা আমরা বাদ দেবো, কিন্তু তারপরে আমরা বলেছিলাম কারবারি বাট্টাটা কিন্তু আমরা বাদ দিব তারপরে। তো দেখো এখানে আমরা বিক্রয় ভ্যাটটা বের করছি 67,000 ভাগ 115 গুণ 15, তাতে ভ্যাটের পরিমাণটা হয় 8,739। হ্যাঁ, এটা আমরা বাদ দেওয়ার পরে আমরা পেয়েছি 58,261। হ্যাঁ, আর এখান থেকে ও কারবারি বাট্টাটা বাদ দিয়ে দিয়েছে। কারবারি বাট্টা এবার এখান থেকেও বাদ দিয়ে দিয়ে অ্যামাউন্টটা বের করেছে হচ্ছে তোমার 54,261। খুবই সুন্দর এবং নিখুঁত হয়েছে। এবং একটা কথা মনে রেখো, আমরা যেভাবে অঙ্কটা শিখছি, আমরা যখন সম্পূর্ণ অঙ্কটা করবো তখন কিন্তু এগুলো একটা ছোট্ট একটা সমন্বয় হবে যে নিট বিক্রয়ের পরিমাণটা বের করো। তো এই কারণেই আমরা এইভাবে ভেঙে ভেঙে করছি, কারণ আমাদেরকে সৃজনশীল কোশ্চেনে ওনারা যে কি প্রশ্ন করবে এটা আমরা জানি না, কিন্তু আমরা যদি প্রত্যেকটা আইটেমকে ভালো করে শিখে ফেলি, তাহলে ওনারা যে প্রশ্নই করুক না কেন আমরা নিখুঁত ভাবে অ্যান্সার করতে পারবো। আদিবার জবাবটা একদম নিখুঁত হয়েছে, তোমরা আদিবার অঙ্কটা তুলে নিতে পারো যারা করনি। চলো এবার আমি 3 নম্বর অঙ্কটা পড়ি। কণামণির কাছ থেকে আমি 3 নম্বর অঙ্কটা নিয়েছিলাম। এখন আমি একে পড়ে দেখি যে কণামণি 3 নম্বর অঙ্কটা কতটুকু সঠিকভাবে করতে পেরেছে। এখানে বিক্রয় ছিল 2,50,000, বিক্রয় ফেরত ছিল 5,000, এটা আমরা বিক্রয় থেকে বাদ দেব। কারবারি বাদটা একই রকম ঘটনা, আমরা সবার শেষে বাদ দিব। বাট বিক্রয়, পরিবহন এবং অনাদায়ী পাওনা এই দুইটা আইটেম কিন্তু আমাদের বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক নাই। এবার বলছে খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত 2,000 টাকা যে হিসাবভুক্ত হয়নি, এটাকে আমরা অলিখিত বিক্রয় ফেরত বলি। খরিদ্দার মানে যাদের কাছে আমরা পণ্য বিক্রয় করি, খরিদ্দার মানে যাদের কাছে আমরা পণ্য বিক্রয় করি, তারা আমাদের কাছে ফেরত দিয়েছে 2,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি, এটাকে অলিখিত বিক্রয় ফেরত বলা হয়। ওখানে একটা বিক্রয় ফেরত আছে 5,000, এটা লিখিত বিক্রয় ফেরত। আর এখানে সমন্বয়ের মধ্যে যে বিক্রয় ফেরতটার কথা বলেছে এটা অলিখিত বিক্রয় ফেরত। তোমরা সবাই মনে রেখো, বিক্রয় ফেরতের লিখিতটাও বিক্রয় থেকে বাদ যায়, বিক্রয় ফেরতের অলিখিতটাও বিক্রয় থেকে বাদ যায়। উক্ত পণ্যের ক্রয় মূল্য ছিল 1,500 টাকা, এটা নিয়ে এখন আমাদের আপাতত কোনো চিন্তা নাই। আর অলিখিত বিক্রয়ের পরিমাণ 20,000 টাকা। এর জানো তো, যেটা অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় বিক্রয়ের সাথে যোগ হয়ে যায়। অলিখিত বিক্রয় বিক্রয়ের সাথে যোগ হয়ে যায়। আমাদের এই অঙ্কে একটা অলিখিত বিক্রয়ও ছিল, একটা অলিখিত বিক্রয় ফেরতও ছিল। আমরা এই দুটোকেই বিক্রয়ের সঙ্গে সমন্বয় করব, এবং এটা দারুণ দারুণ সমন্বয়। স্যার হ্যাঁ স্যার রোল প্রেজেন্ট করছেন তোমার রোল কত? স্যার 344। 344। আজকে ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট উপস্থিত। প্রিয়াঙ্কা, ঠিক আছে প্রিয়াঙ্কা। ও প্রিয়াঙ্কা, তুমি কি বাড়ি কাজ করেছিলে আজকেরটা? চূড়ান্ত হিসাবে যে নেট বিক্রয়টা বের করতে দিয়েছিলাম, দুটো অঙ্ক বাড়ি কাজ দিয়েছিলাম, তুমি কি করেছো প্রিয়াঙ্কা বাড়ি কাজগুলো? স্যার আমি তো মনে হয় ক্লাস করি না, স্যার করি নাই। তুমি যদি ক্লাস না করে থাকো, খালি তুমি না, আমি সবাইকে বলছি, তোমরা ভালো করে জানো আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু ইউটিউবে আপলোড হয়। তাই যদি তুমি কখনো মিস করে ফেলো, কি বাড়ি কাজ দেওয়া হলো, কি করানো হলো, তুমি যদি সারাদিন ব্যস্ত থাকো, তুমি তো রাতে যে কোনো সময় ইউটিউবে গিয়ে তুমি কিন্তু, যেটা লিঙ্কও দেওয়া থাকে, তুমি কিন্তু ভিডিওটা দেখে বাড়ি কাজটা বুঝে নিতে পারো। তাহলে কি প্রিয়াঙ্কা তুমি আস্তে আস্তে কি লক্ষ্মী প্রিয়াঙ্কা থেকে কি তুমি ছেঁচড়া প্রিয়াঙ্কা হয়ে যাবা?
না স্যার। আমি কি তাহলে সবাইকে বলবো যে আজকে থেকে প্রিয়াঙ্কা লক্ষ্মী নাই, ও এখন ছেসরা প্রিয়াঙ্কা, তাই বলবো? না স্যার। আরে পরের দিন থেকে বাড়ির কাজ ঠিক মতন করবে, ঠিক আছে? ওকে স্যার। আসো তারপরে আমরা যাই পরের অঙ্কটার মধ্যে যাই। এখন দেখি আমরা কণামণি অঙ্কটার কিভাবে সমাধান করলো। আমি তো পুরো প্রশ্নটা পড়লাম, এবার দেখি কণামণি অঙ্কটা কিভাবে সমাধান করলো। তোমরাও দেখো, কণামণি প্রথমে বিক্রয় লিখেছে 2,50,000, সেখান থেকে লিখেছে ও যোগ করে দিয়েছে অলিখিত বিক্রয়টা। আমি বলেছিলাম যদিও যে মানে যোগের আইটেম গুলো সবসময় সবার আগে করবা, কিন্তু দেখো কিন্তু এটা যোগ করেছে, কিন্তু পিছনে চিহ্ন দিয়েছে মাইনাস, তাই না কণামণি? কণামণি তুমি করেছো যোগ, কিন্তু তুমি এখানে লিখে ফেলেছো না মাইনাস। কণামণি শুনতে পাচ্ছ? এটা প্লাস লিখে জি দিও, স্যার। এটা প্লাস লিখে দিও, তোমার এখানে ভুলে মাইনাস লিখছি। চলে আসে। আচ্ছা হ্যাঁ, ওটা প্লাস আচ্ছা লিখে দিও। তাহলে অলিখিত বিক্রয়টা যোগ করলে হয়েছে 2,70,000। আর এবার দেখো ও এখান থেকে বিক্রয় ফেরত বাদ দিয়েছে, বিক্রয় ফেরত বাদ দিয়েছে 50,000, আবার বাদ দিয়েছে অলিখিত বিক্রয় ফেরত, ঠিক আছে, 2,63,000। আর এবার ও 2,63,000-এর উপরে বিক্রয় ভ্যাটটা ধরবে, ভাগ 115 গুণ হচ্ছে 15, তাহলে বিক্রয় ভ্যাটটা চলে এসছে। আর এটা বাদ দেওয়ার পর এরপরে আমরা লিখবো কারবারি বাটটা। তার মানে কারবারি বাটটা সবার শেষে বাদ দেব, কারবারি বাটটা আগে বাদ দিয়ে ভ্যাট ধরবো না, ভ্যাট ধরার পর আমরা কারবারি বাটটা বাদ দিব। এই জিনিসটা আমি গতদিন তোমাদেরকে শিখিয়েছিলাম, তোমরা শিখেছো, এবং কণামণিও নিখুঁত ভাবে অঙ্কটা অ্যান্সার করেছে। ফাইনালি আমাদের অ্যামাউন্টটা এসছে 2,26,196। তোমরা অন্যরা যারা এটা করেছো তাদের সঙ্গে কি রেজাল্টটা মিলেছে কণামণির? খুব সুন্দর। তোমরা নিট বিক্রয়টা শিখেছো, আমি এটা শেখাতে চেয়েছিলাম তোমাদের। তোমরা মনে রেখো স্যার এখানে না বিক্রয় ফেরতের সাথে অলিখিত পণ্য ফেরতটা যোগ হবে না, কারণ সমন্বয় দেওয়া আছে না। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা কি, ওটা না যোগ না করে ও যদি আলাদা আলাদা ভাবে দুটো বাদ দিয়ে দেয় না, তাও হবে। দেখো ও দুইটা ফেরত একসঙ্গে যোগ না করে দুইটা ফেরতই ও সরাসরি বাদ দিয়ে দিয়েছে। যেমন প্রথমে বিক্রয় ফেরত নামে একটা বাদ দিয়েছে, ওই 5,000 টাকাটা, এই যে, আবার অলিখিত বিক্রয় ফেরত নামে ওইটাও সে আলাদাভাবে বাদ দিয়ে দিয়েছে, ওই যে 2,000 টাকা, দেখেছো? ও কিন্তু ইচ্ছা করলে এই বিক্রয় ফেরত 5,000-এর সঙ্গে অলিখিত বিক্রয় ফেরত 2,000 যোগ করে একবারে 7,000 বাদ দিতে পারতো। তো একবারে 7,000 বাদ দেওয়ার থেকে ওই যে আলাদা আলাদা ভাবে 5,000 আর 2,000 বাদ দিয়েছে, এটাও তো হবে না? স্যার মনে হয় সে পণ্য পরিবহন বিক্রয় পরিবহন বাদ যাবে স্যার। বিক্রয় পরিবহন থেকে কোনো লেখেনি। না স্যার। বিক্রয় পরিবহন তো বিক্রয়ের সঙ্গে সম্পর্ক নাই। তুমি কি বিক্রয় পরিবহনটা লিখে ফেলছো? জি স্যার ভুলে। না, বিক্রয় পরিবহনটা কেটে দাও। বিক্রয় পরিবহনের সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নেই। বিক্রয় পরিবহনের সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এটা হচ্ছে পরিচালন ব্যয়। বিক্রয় পরিবহনটা হচ্ছে একটা পরিচালন ব্যয়। সে আমাদেরকে নিট বিক্রয় বের করার ক্ষেত্রে বিক্রয় পরিবহন কোনো কাজে আসে না, ঠিক আছে? হ্যাঁ, আর এগুলা খুঁটিনাটি বিষয়গুলো শেখার জন্যই আমরা একটা একটা করে পয়েন্ট ধরছি, এবং তোমরা দেখো যে এই ফার্স্ট পেপারের চূড়ান্ত হিসাবটা ভালো পারলে সেকেন্ড পেপারের যে কোম্পানির চূড়ান্ত হিসাবটা আমরা কত সহজে দ্রুত শেষ করে ফেলতে পারি। আর এই দুইটা জিনিস যারা খুব ভালো পারবে তাদের অ্যাকাউন্টিং এ খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই দুটো চ্যাপ্টার থেকে সাধারণত যত সংক্ষিপ্ত সাজেশন করুক ওনারা, দুইটা করে 4টা সৃজনশীল প্রশ্ন কিন্তু থাকবেই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়, তাই না? তোমরা জানো বাধ্যতামূলক ক বিভাগে কোনো অল্টারনেটিভ থাকবে না, দুটোই অ্যান্সার করতে হবে। তাই খুঁটিনাটি সবকিছুই তোমাদেরকে পারতে হবে। তাই অ্যাকাউন্টিং এ প্লাস পাওয়ার জন্য এই দুইটা চ্যাপ্টার খুব ভালো পারা দরকার। আর তাই ফার্স্ট পেপারের চূড়ান্ত হিসাব এবং সেকেন্ড পেপারের চূড়ান্ত হিসাব দুটোই আমি করাবো। আচ্ছা দেখো, বিক্রয় পরিবহনের তো আসবে, একটা আলোচনা হয়ে গেল। এবার দেখো, আমি প্রথমেই তোমাদের সঙ্গে গত ক্লাসে যারা ছিলেন আমি তাদেরকে বলছি যে আমরা একটা বিশদ আয় বিবরণী একটা বিবরণী লিখেছিলাম। সেই বিবরণীর মধ্যে নিট বিক্রয় ছিল, এটা আমাদের প্রথম আইটেম। আর আমি এই নিট বিক্রয়ের আলোচনাটা আজকে করে ফেলছি, এটাকে আমি লাল করে দিলাম, অর্থাৎ আমাদের নিট বিক্রয় বের করা শেখা হয়ে গেছে।
আর আমি এবার তোমাদেরকে শেখাবো বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমাদের 2 নাম্বার এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কারণ যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় তোমাদেরকে এখন শেখাতে পারি, তাহলে মোট মুনাফা আমি ইজিলি বের করায় ফেলতে পারবো। কারণ তোমরা জানো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলেই মোট মুনাফা পাওয়া যায়। তাই যদি আমি এখন তোমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করে, বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করে যদি এইটা আমি তোমাদেরকে শেখাতে পারি, তাহলে কিন্তু আমি তোমাদেরকে মোট মুনাফা বের করা পর্যন্ত একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিতে পারবো, যেখানে তোমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলেই মোট মুনাফা পাবে। যারা প্রতিদিনের বাড়ির কাজ এখন করছো তারা কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভালো শিখতে পারবে। আর যারা বাড়ির কাজ করছো না, ছেঁচড়ান্তি করছো, তারা কিন্তু পিছায় পড়বে। তাহলে চলো আজকে আমরা 2 নাম্বার পয়েন্ট বিক্রিত পণ্যের ব্যয়টা শিখবো। তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও। আমি বিক্রিত পণ্যের ব্যয়টা তোমাদেরকে হাতে হাতে লেখাবো। বিক্রিত পণ্যের ব্যয়টা তোমরা খাতায় হাতে হাতে লিখবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। আমরা সবাই আজকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় শুরু করব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য এরকম 3টা টাকার ঘর আর একটা বিবরণের ঘর টানো, আর 2 নাম্বার পয়েন্ট দিয়ে খাতার মধ্যে লিখে ফেলো বিক্রিত পণ্যের ব্যয়। সবাই সময় নেবে না, বেশি সময় নেবে না, জলদি করে একটা ঘর টানো। যে ঘরটার বাম দিকে 2 নাম্বার দিয়ে লেখো বিক্রিত পণ্যের ব্যয়, আর মাঝখানে লেখো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। এবার দেখো আমি শুরু করছি। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে মুখস্থ করে ফেলবা পুরো বিবরণীটা। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে আমরা সর্বপ্রথম প্রারম্ভিক মজুদ পণ্যটাকে 2 নাম্বার টাকার কলামে লিখব। প্রারম্ভিক মজুদ পণ্যকে 2 নাম্বার টাকার কলামে লিখব। সাধারণত যে সমস্ত আইটেমের সঙ্গে সমন্বয় থাকে তাদেরকে আমরা প্রথম কলামে লিখি, আর যে সমস্ত আইটেমের সঙ্গে কোনো সমন্বয় থাকে না তাদেরকে আমরা 2 নাম্বার কলামে লিখি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে আমাদের প্রথম কাজ কি? প্রারম্ভিক মজুদ পণ্য লেখা। আমরা প্রারম্ভিক মজুদ পণ্যটাকে কোথায় লিখলাম? দেখো আমরা 2 নাম্বার টাকা কলামে লিখলাম। সোমা তুমি লেখছো? সোমা প্রারম্ভিক মজুদ পণ্যটা কি লেখছো নাকি পিছায় পড়ছো? সোমা নাই, হাজিরা দিয়ে চলে গেছে। জুই তুলছো? জুই? জি স্যার। আচ্ছা, প্রারম্ভিক মজুদ পণ্য লেখার পর এবার আমরা এর নিচে লিখবো ক্রয়। তবে দেখো ক্রয়ের টাকাটা কিন্তু আমি প্রথম টাকার ঘরে লিখেছি, কারণ সাধারণত ক্রয়ের সঙ্গে অনেক ধরনের সমন্বয় থাকে। আর আমরা কিন্তু এই ক্রয়ের উপরেও কিন্তু ভ্যাট ধরি, তোমরা জানো। তাহলে এই দেখো আমি ক্রয় লিখেছি প্রথম টাকার ঘরে, কারণ ক্রয়ের সঙ্গে অনেক রকমের সমন্বয় থাকে। যে সমস্ত আইটেমগুলো ক্রয়ের সঙ্গে যুক্ত হয় তাদেরকে আমরা আগে যোগ করব। যেমন অলিখিত ক্রয়। দেখো ক্রয়ের সাথে আমরা অলিখিত ক্রয় যোগ করে দিয়েছি। ক্রয়ের সাথে অলিখিত ক্রয় আমরা যোগ করে দিয়েছি। দেখো ক্রয়ের সাথে একটা অলিখিত ক্রয় যোগ করে দিয়েছি। তারপরে যোগ করে যোগফলটা নিচে নামাই দিয়েছি। আমি যেভাবে করেছি এভাবেই তোমরা সবাই করবে। আদিবা করছো? আদিবা জি স্যার। এ পর্যন্ত আসছো? জি স্যার। অলিখিত ক্রয় ক্রয়ের সঙ্গে আমরা যোগ করব। এবার দেখো ক্রয় থেকে যে আইটেমগুলো সাধারণত বাদ যায় এটা হচ্ছে ক্রয় ফেরত। তোমরা জানো তো ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ যায়। তাহলে বাদ ক্রয় ফেরত আমি ইনার কলামে লিখলাম, কারণ আরো যে সমস্ত আইটেম ক্রয় থেকে বাদ যায় সেগুলোকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। সেজন্য আমি ইনার কলামে লিখলাম। এবার দেখো বাদ ক্রয় বাদটা যদি ক্রয় থেকে বাদ দিয়ে দিব, তবে যদি ভ্যাট থাকে
তাহলে ক্রয় বার্তাটা ভ্যাট ধরার পর তারপর বাদ দেবে। আমার এই অঙ্কটার মধ্যে আমি ক্রয়ের উপর ভ্যাট ধরতে বলে দিই। এই জন্য আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। এরপর দেখো আমি মুনাফাবিহীন পণ্য বিক্রয় বাদ দিয়ে দিয়েছি। মুনাফাবিহীন পণ্য বিক্রয়টাও আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। মুনাফাবিহীন পণ্য বিক্রয় ক্রয় থেকেও বাদ যায়, বিক্রয় থেকেও বাদ যায়। মুনাফাবিহীন বিক্রয় কিন্তু আমরা বিক্রয় থেকেও বাদ দিয়েছিলাম। তাহলে মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিক্রয় থেকেও বাদ যায়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় ক্রয় থেকেও বাদ যায়। এরপর দেখো আগুনে বিনষ্ট পণ্য, যদি পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায় সেটাও ক্রয় থেকে বাদ যায়। স্যার এই টাকাগুলো কি বক্সের বাইরে লিখবো? কিনারে, মানে সবগুলো আইটেম একসঙ্গে যোগ করে তারপর আমরা বাদ দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। এবার দেখো বাদ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে যদি মালিক পণ্য উত্তোলন করে সেটাও আমরা ক্রয় থেকে বাদ দিব। দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, আমরা যদি বিনামূল্যে পণ্য বিতরণ করি যেটাকে বিজ্ঞাপন হিসেবে ধরা হয় সেটাও আমরা ক্রয় থেকে বাদ দিব। কোন কোন আইটেমকে আমরা বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত করছে, ক্রয়ের সঙ্গে সম্পর্কিত, ক্রয়ের সঙ্গে কোন কোন আইটেমগুলো সমন্বয় হয় সেটা ভালো করে দেখে নাও। আর বিক্রিত পণ্যের ব্যয়ের এই বিবরণটা ভালো করে খেয়াল করবা যেন ভুল না হয়। এরপরে যখন আমি অঙ্ক দিব আমরা কিন্তু আস্তে আস্তে ভারী অঙ্কে যাব। তাহলে দেখো এই যে মোট যোগগুলাকে তোমরা খেয়াল করো প্রেজেন্টেশনটা কিভাবে করেছি। এবার যে কয়টা আইটেম আমরা বাদ দিব তাদেরকে বাদ, সেই সবগুলো আইটেমকে ইনার কলামে লিখেছিলাম এতক্ষণ। এবার দেখো এটাকে যোগ করে আমি 2 নম্বর কলামে নিয়ে এসেছি, 1 নম্বর কলামে নিয়ে এসেছি, দেখছো ক্রয়ের নিচে নিয়ে আসছি। এবার এখান থেকে যোগ করে আমরা টাকাটাকে 2 নম্বর কলামে নিয়ে গেলাম, ওই যে প্রারম্ভিক মজুদ পণ্যের নিচে নিয়ে গেলাম। তাহলে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য লিখেছি, এরপরে ক্রয়, তবে ক্রয়ের সঙ্গে সমন্বয় ছিল বলে যে আইটেমগুলো যোগ হয় তাদেরকে আমরা যোগ করেছি, যে আইটেমগুলো বাদ যাবে তাদেরকে আমরা একসঙ্গে যোগ করে তারপরে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমরা নিট ক্রয়ের পরিমাণটা আপাতত পেলাম। এবার প্রারম্ভিক মজুদ পণ্য লেখা শেষ, ক্রয় লেখা শেষ। এবার আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লিখব। তোমরা দেখো অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে ক্রয় পরিবহন, ক্রয় পরিবহনটা কিন্তু অন্যান্য প্রত্যক্ষ খরচ, ক্রয় পরিবহনটা কিন্তু অন্যান্য প্রত্যক্ষ খরচ। তাহলে এটা বসায় দাও সরাসরি 2 নম্বর কলামে, ক্রয় পরিবহন অন্যান্য প্রত্যক্ষ খরচ। দেখো আমদানি শুল্ক অথবা নগর শুল্ক, এটাও আমাদের জন্য একটা প্রত্যক্ষ খরচ। এটাও আমাদের জন্য প্রত্যক্ষ খরচ। মজুরি, মজুরিটাও আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ, মজুরিটাও আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ। আমরা কিন্তু এখন সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুইটাতেই খুব ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার করছি, তাই তোমরা ক্লাস কামাই করার চিন্তা একদম করবে না। ক্লাসে থাকবে, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি মিস হয়ে যায় ভিডিওটা দেখে নেবে ইউটিউবে, দেখে বাড়ির কাজের সঙ্গে তোমরা রেগুলার বাড়ির কাজটা করতে থাকবে।
দেখো মজুরিটা লেখার পর এরপর দেখো ডগ চার্জটাও তোমরা চিনেছ। তোমরা 9-10 থাকতে যখন তোমরা অঙ্ক করেছো তখন হয়তো তোমরা তোমাদের কোনো কোনো অঙ্কে ডগ চার্জটা পেয়েছো। এটাও একটা প্রত্যক্ষ খরচ। জাহাজ ভাড়া, দেখো জাহাজ ভাড়াটাও প্রত্যক্ষ খরচ। জাহাজ ভাড়াটাও প্রত্যক্ষ খরচ। এভাবে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যদি সবগুলো আমরা একসঙ্গে যোগ দিয়ে দেই, তাহলে দেখো প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ আমরা সবগুলো একসঙ্গে যোগ করে দিলাম। সবগুলো একসঙ্গে যোগ করার পর এবার আমরা ওখান থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিব। এই সবগুলো যোগ করার পর সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিব। এই সবগুলো আইটেম যোগ করার পর আমরা ওখান থেকে যদি সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিই, তাহলেই আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। একটা বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য ভালো একটা অঙ্কের যদি তুমি সমাধান জানতে চাও বা পারতে চাও, এই বিবরণীটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে তুমি ভালো মানের চূড়ান্ত হিসাবগুলো করতে পারবে। তোমাদের কি সবার এই বিক্রিত পণ্যের ব্যয়টা তোলা হয়েছে আদিবা? না স্যার, একটু বাকি আছে। হ্যাঁ, তোলো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার এই যে বিবরণীটা খাতায় তুলেছো তোমরা, এটা ভালো করে দেখবা, কারণ এইটার উপর কিন্তু চমৎকার অঙ্ক হবে। এটাই তোমার আইন ধরে নিতে পারো যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য এটাই তোমার আইন।
এইটার উপর আমি তোমাদের কোশ্চেন করব, প্র্যাকটিস করব এবং বাড়ি কাজও দিব। আজকে নয়, পরের ক্লাস থেকে শুরু হবে। বাট আজকে তোমাদের কাজ খালি এতটুকুই যে তোমরা তোমাদের বিবরণীটা খুব ভালো মতন মুখস্থ করবে। আদিবা তোলা হয়েছে না সবার? জি স্যার। জি স্যার। এবার তুমি এটার একটা স্ক্রিনশট দাও। আচ্ছা স্যার। এই বিবরণীটার একটা স্ক্রিনশট নাও। ব্যাস, এটার একটা স্ক্রিনশট নাও। নিয়েছো আদিবা? স্যার নিয়েছি। এবার হাজিরার স্ক্রিনশট নেবে। তোমাদের মধ্যে এমন কেউ আছো হাজিরা হয়নি? পরেশ্বর হাজিরা হয়নি এরকম আছো যে পরেশ্বর? তাহলে আদিবা স্ক্রিনশটটা নিয়ে নাও।